ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো আমরা আজকে এখানে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার তাপগতিবিদ্যার লেকচার 3 ডিসকাস করব। তো এর আগের বাকি দুইটা লেকচারে আমরা ডিটেইলড দেখে আসছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে কিভাবে কোন কোন প্রক্রিয়ায় কিভাবে কৃতকাজে বা যে কোনো গ্রাফে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা হালকা আমরা ধারণা পেয়ে গেছি। বা মোটামুটি বলতে পারো পরীক্ষায় আমাদের ভার্সিটি যা আসে তার চেয়ে অন্তত বেশি জিনিসপত্র আমরা এখানে কভার করে আসছিলাম। তাহলে এখন আজকের এই লেকচারে আমরা দেখব এই দুইটা টপিক, তাপগতীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর, মানে একটা ঠিক ভাইস ভার্সা অপোজিট জিনিস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমরা এটা প্রিরিকুইজিট যা ছিল চারটা প্রক্রিয়া, সেটা কিন্তু এর আগের লেকচারে দেখে আসছি। ওই প্রক্রিয়াগুলো সমন্বয় করে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে ইউজ করে এখন আমরা অ্যাপ্লিকেশন যাব অথবা ইঞ্জিনের কাছে যাব। এবং মনে রাখবা এভাবে বাস্তবে আমরা যেগুলো দেখতেছি তাপগতীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন, সেগুলো কিন্তু আদর্শ না। মানে আমরা এটাকে আদর্শ ধরে নিচ্ছি, যেমন ধরো কার্নো ইঞ্জিনকে, বাট বাস্তবে এটা সম্ভব হচ্ছে না। কখনো তুমি চিন্তা করে দেখছো যে আমরা যে এই বই তোমাকে কার্নোর চক্র পড়াচ্ছি, তাহলে বাস্তবে গাড়িতে কোন চক্র কাজ করে বা যে কোনো নর্মাল তাপগতীয় ইঞ্জিনের ভিতরে এটা অ্যাকচুয়ালি মডিফাইড, কোনো কিছুই একটা চক্র দিয়ে সব হয়ে যায় জিনিস এরকম না, বাট কমনলি অটো চক্র ইউজ করা হয়। চাইলে একটু গুগলে সার্চ করে দেখতে পারো যে এই অটো চক্র জিনিসটা আবার কি, বা অটো সাইকেল। এটা অ্যাকচুয়ালি অটো, তার নাম থেকে এটা আসছে। বা হয়তো শুনছো 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন, এরকম কিছু একটা। একটু সার্চ করে দেখতে পারো যদি এক্সট্রা জানার শখ থাকে। আমাদের পরীক্ষায় তার অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স নাই, বাট জানার জন্য ঠিক আছে। তাহলে আসলে দেখি আগে আমরা যে তাপগতীয় ইঞ্জিনের এখান থেকে কি কি জিনিসপাতি আছে। ঢাকা ভার্সিটি আমি দেখি 19, 20, 16, 17, 15, 16 তারা কিন্তু মোটামুটি 1 থেকে 2 বছর ব্যবধান রেখে প্রশ্ন দিয়ে যাচ্ছে। জিএসটি পরপর 2 বছর দিয়ে ফেলছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসেন্ট টাইমে মোটামুটি টানাই দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি প্রশ্নগুলো মোটামুটি টানা আসে। এবং তার চেয়েও বেশি বড় ইম্পর্টেন্ট কথা, ঢাকা ভার্সিটি 2020-21 সালে এখান থেকে রিটেন প্রবলেম দিয়ে ফেলছে। অর্থাৎ যেই বছর এখানে এমসিকিউ দিচ্ছে না, সেই বছর এখানে কিন্তু রিটেন প্রবলেম হিসেবে দিয়ে দিচ্ছে। আমি বলছিলাম যে অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে এটা এমন একটা চ্যাপ্টার যেখানে প্রত্যেকটা টাইপই অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাইপই পরীক্ষায় অনেকবার করে আসছে। শুধু ইন্টার কানেক্টেড তা না, প্রত্যেকটাই বারবার করে আসে। ওকে, তাহলে আমরা এই সিম্পল অ্যান্সার বুঝে গেছি, এটা অনেক ইম্পর্টেন্স দেওয়ার মতোই একটা জায়গা। তাহলে শুরু করি আমরা কার্নো ইঞ্জিন দিয়ে। এখানে এমনটা ধরে নেওয়া হচ্ছে যে আমরা যদি একটা গ্যাসকে সিলিন্ডারের ভিতরে নিয়ে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করি, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ, তারপরে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন, এবং ফাইনালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করি, ও কিন্তু আগের জায়গাতেই ফেরত আসতেছে, এমনটা ধরে নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে যে প্রবলেমটা হয়, কখনোই তুমি যেখান থেকে শুরু করছো তুমি আসলে সেখানে ব্যাক আসতে পারবা না, এমনটা হয় না। এখন এই চক্রটা করার সময় প্রথম ধাপ, এই যে নাম্বার 1, আচ্ছা অন্য কলম দিয়ে লিখি, নাম্বার 1 এবং নাম্বার 3, এই ধাপগুলো কিন্তু ধীরে ধীরে সংগঠিত করা হয়। এবং নাম্বার 2 আর নাম্বার 4 এটা কিন্তু ফার্স্ট সংগঠিত করা হয়। আমরা এর আগের লেকচারে দেখে আসছিলাম ধীরে ধীরে যে প্রক্রিয়াগুলো হয় তাকে বলি আমরা সমষ্ণ প্রক্রিয়া, আর যেগুলো ফাস্ট হয় তাকে বলি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তার মানে আদিতে চাপের কোনো মান ছিল, আদিতে কোনো আয়তন ছিল, এবং অবশ্যই কোনো তাপমাত্রাও ছিল। কিন্তু আস্তে আস্তে যখন সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণটা হবে, তখন আমাদের চাপের পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন ঘটবে, কিন্তু যার পরিবর্তন ঘটবে না সেটা হলো তাপমাত্রা। অর্থাৎ এই প্রথম ধাপটা, অর্থাৎ সমষ্ণ প্রসারণ, এই ধাপে সম্পূর্ণ পথে তাপমাত্রা মান T1 এটাই থাকবে, যাকে বলি আমরা উৎসের তাপমাত্রা, বা যেখান থেকে আমরা তাপ শক্তি নিব সেখানকার তাপমাত্রা। এটা কিভাবে হইলো? জিনিসটা এইভাবে যে ধরো প্রথমত প্রথম ধাপে একটা সিলিন্ডারের নিচে এইভাবে আমরা একটা পিস্টন নিলাম, এবং তার ভিতরে আমরা কিছু পরিমাণ গ্যাসকে নিলাম। এটা নিচ থেকে হিট সোর্স বা তাপ শক্তি অ্যাড করার জায়গা আমরা দিয়ে দিচ্ছি। এটা কোন তাপমাত্রা আছে? T1 তাপমাত্রায়। এবং এই তাপমাত্রা সিলিন্ডারের ভিতরে Q1 পরিমাণ তাপ শক্তি এন্ট্রি নিবে বা ও গ্রহণ করবে। তারপরে যখন তাপ শক্তি আমি দিব,
অভ্যন্তরীণ আগে শক্তির পরিবর্তন ঘটবে এবং তারপর কৃতকাজ হবে, অর্থাৎ পিস্টনটা উপর দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে একটা মোমেন্টে আমি তার নিচ থেকে হঠাৎ করে এই সোর্সটাকে সরাই দিব, অর্থাৎ নিচে যে আগুন ধরে রাখছিলাম এই সোর্সটাকে সরাই দিব। বাট তারপরও পিস্টনটা কিন্তু উপর দিকে উঠবে, কারণ কি, গতি জড়তা উঠতেই থাকবে। তার মানে আমরা বলতে পারি এইভাবে যে হয়তোবা শুরুতে এই পিস্টনটা আরো একটু নিচে ছিল, জাস্ট বোঝা খাতিরে বলতে পারি, ধরো আরো একটু নিচে ছিল, যখন আমরা তাপ শক্তি দিলাম এটা উপর দিকে উঠতেছে। বাট উঠতে উঠতে এটাকে সরাই দিলেও এখানে কিন্তু গতি জড়তা আকারে স্টিল আরো উপরে উঠবে। তারপরে কি করব, এরপরে আমরা এটার নিচে এমন একটা বস্তুকে রাখবো বা এমন একটা জায়গাকে রাখবো যেটা এই সিলিন্ডার থেকে তাপ শক্তিকে শোষণ করে নিচের দিকে নামায় আনবে পিস্টনটাকে। অর্থাৎ এবার আমরা এমন একটা জিনিস ইউজ করব যেটা T2 তাপমাত্রায় আছে, T1 এর কম্পেয়ারে একটু ঠান্ডা, বা T2 এর মানটা বলতে পারি T1 এর চেয়ে কম। তখন কি হবে, তখন দেখা যাবে যেহেতু এই T2 এর তাপমাত্রা একটু কম সিলিন্ডারের কম্পেয়ারে, তাই সিলিন্ডারের ভিতর থেকে এবার শক্তিটা বের হয়ে যাবে। বের হবে কতটুকু, ধরলাম এর ভেতরে Q2 পরিমাণ তাপ শক্তি বের হয়ে যাবে এবং তার ফলাফল এই পিস্টনটা নিচের দিকে নেমে আসবে। তারপরে চতুর্থ ধাপের সময় আমরা নিচের এই যে এই T2 পরিমাণের যেহেতু তাপমাত্রা একটা বস্তুকে কানেক্ট করছিলাম সেটাকেও সয় দিব, বাট তারপরও গতি জড়তার কারণেও আলটিমেটলি আরেকটু নিচে নেমে যাবে। তার মানে খেয়াল করে দেখো, প্রথমে আমরা সোর্স দিলাম, এখানে প্রসারণ হইলো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই সোর্সটাকে জাস্ট মুভ করে দিলাম, বাট গতি জড়তার কারণে উপর দিকে উঠতেছে। তার মানে আমি এখানে কোনো তাপ শক্তি দিচ্ছিও না নিচ্ছিও না, এসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রসারণ। এরপরে নিচে আমরা একটা বস্তুকে কানেক্ট করাই দিছি যার তাপমাত্রা T1 এর কম্পেয়ারে কম, ঠান্ডা। তখন কি হবে, এই ঠান্ডা বস্তুটা সিলিন্ডারের ভিতর থেকে তাপ শক্তি টেনে বের করে আনছে, T2 তাপমাত্রায় Q2 তাপ শক্তি বের হয়ে গেল। এরপর এই T2টাকে সয় দিলাম, T2 সয় দিব মানে এই বস্তু সয় দিব, তখন তারপরও গতি জড়তার কারণে এটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। তাই এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, আর তার আগে ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন। মানে আমরা আদর্শভাবে জিনিসটাকে এইভাবে ডিফাইন করে নিছি। এখন যদি চিন্তা করো কোন ক্ষেত্রে কাজের মানটা প্লাস আর কোন ক্ষেত্রে কাজের মানটা মাইনাস, তুমি দেখতেই পারতেছো প্রথম দুইটা স্টেপে এভাবে ডান দিকে সরে যাচ্ছি, মানে আমাদের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই প্রথম দুইটা স্টেজে আমাদের কৃত কাজের মানটা হবে পজিটিভ, কিন্তু পরের দুইটা স্টেজে যেহেতু আমাদের সংকোচন হচ্ছে তাই কৃত কাজটা হবে নেগেটিভ। এখন যদি বলি টোটাল কাজ তাহলে কত হবে, তাহলে এখান থেকে টোটাল যে কাজ সেটা পাওয়া যাবে W1 যোগ W2 মাইনাস W3 মাইনাস W4। মানে আমি যদি কাজগুলোকে যোগ করি তাও তো লাভ নাই, মান তো ঋণাত্মক, তাই অটোমেটিক্যালি এগুলো কিন্তু আমাদের বাদ হয়ে যাবে। এবং একটু মনে করে দেখো 1 আর 3 এর ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার সূত্র, তাহলে আমরা জানি nRT ln V2/V1। 2 এবং চতুর্থ ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, তাহলে nR গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা কিন্তু আমরা জানি যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যে চারটা প্রক্রিয়া তাদের দুইটি সমষ্ণ এবং দুইটি তোমার হচ্ছে রুদ্ধ, এটা খেয়াল রাখতে হবে। এবং তুমি খেয়াল রাখবা এখানে তাহলে হিট যে ও নিচ্ছে কিউ পরিমাণের বা Q1 পরিমাণের, এটা কিন্তু উচ্চ তাপমাত্রা T1 এ নিচ্ছে। আর হিট যে ছেড়ে দিচ্ছে Q2, এটা কোন তাপমাত্রায়, এটা হচ্ছে লোয়ার টেম্পারেচারে T2, এটাতেও ছেড়ে দিচ্ছে। তো এখানে যা কাজকর্মই হবে সে কিসের উপর ডিপেন্ড করবে, সে ডিপেন্ড করতেছে সে কতটুকু শক্তি নিল আর কত কাজে লাগাইতে পারলো। এভাবে চিন্তা করে ও আমার কাছে Q1 এই পরিমাণ তাপ শক্তি নিচ্ছে, আবার পরিবেশে Q2 পরিমাণ ছেড়ে দিচ্ছে। তাহলে যতটুকু ও কাজে লাগাইতে পারবে সেটা কি, এদের ডিফারেন্সটাই, মানে Q1 নিল আর Q2 ছেড়ে দিল, কাজে লাগাইতে পারলো না, তাদের ডিফারেন্সটাই তো কাজে লাগাইছে। সো বেসিক্যালি ওর কৃত কাজটা হচ্ছে W সমান সমান Q1 মাইনাস Q2। যেহেতু আমরা বলতেছি যে কার্নোর ইঞ্জিন একটা আদর্শ চক্র, তার মানে এখানে কিন্তু কোনো এনট্রপির পরিবর্তন হওয়ার কথা না। যদি এনট্রপি পরিবর্তন নাই হয় তার মানে আমরা বলতে পারি কি সামগ্রিকভাবে টোটাল চক্রের জন্য ডিএস সমান সমান 0। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা তাপ শক্তি নিব না, আমরা তাপ শক্তি দিব না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডিএস এর মান আজীবনই 0 হবে। তার মানে সেটা তোমার এখন প্রসারণ হোক আর সেটা তোমার সংকোচনই হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো এনট্রপির পরিবর্তন হবে না। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় তো পরিবর্তন হইতেই পারে। যেমন প্রথম ধাপে
T1 তাপমাত্রায় Q1 তাপ শক্তি নিচ্ছ, আর দ্বিতীয় ধাপে মানে তৃতীয় ধাপে যখন সমস্ত সংকোচন হচ্ছে তখন তুমি Q2 ছেড়ে দিচ্ছ T2 তাপমাত্রায়। তাহলে আমি যদি এখন এই দুইটা মানকে যোগ করি বা এই দুইটা মানকে যোগ করি, টোটাল এই চারটাকে যোগ করলে ফলাফল কিন্তু 0 আসতেই হবে, তার কারণ এটা আদর্শ। তাই চারটাকে যোগ করে ফেলি এবং ফলাফলটাকে 0 বলি, তার মানে Q1 T1 সমান সমান আসলে Q2 T2। আমি আবারও বলতেছি, আমি কি করলাম, আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে সমষ্ণ 1 নাম্বার ধাপ এবং সমষ্ণর 3 নাম্বার ধাপ, তার সাথে রুদ্ধতাপীয়র 2 নাম্বার ধাপ এবং 4 নাম্বার ধাপ, এই চারটা ধাপেই যদি টোটাল এনট্রপির পরিবর্তনকে যোগ করি ফলাফলটা কত আসতে হবে, 0 আসতে হবে। কারণ আদর্শ 0 তখনই আসবে যখন এদের যোগফলটা কাটাকাটি করে 0 হয়ে যাবে। তার মানে Q1/T1 সমান সমান Q2/T2। এটা কোন ক্ষেত্রে, আদর্শ কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমরা কাজে লাগাইতেই চাই আমরা কি বলতে পারি, তাহলে কার্নো ইঞ্জিনের কৃত কাজ তো আমরা মাত্রই লিখছিলাম Q1 - Q2। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা কি হবে, যতটুকু কাজ করতে পারে এবং যেই শক্তির বিনিময় করতে পারে, অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে উপরে যাবে আমাদের Q1 - Q2 ডিভাইডেড বাই Q1। এটাকে তোমরা অনেক সময় আবার এভাবে লেখো 1 - Q2 ডিভাইডেড বাই Q1। আমি পার্সেন্ট ছাড়াই লিখতেছি। এখন যেহেতু এটা কার্নো ইঞ্জিন, এই জন্য আমরা চাইলে এখানে এই ইটাকে Q2 Q1 দিয়ে না লিখে চাইলে লিখতে পারবো 1 - T2/T1 এভাবে। কেন, কারণ এটা কার্নো ইঞ্জিন এবং এটা কেন হয় তার ব্যাখ্যাটা এই যে মাত্র বলে আসলাম, যে আদর্শভাবে এখানে কোনো এনট্রপির পরিবর্তন হতে পারবে না, এন্ট্রপি পরিবর্তন হতে হবে 0। কিন্তু পরীক্ষায় যদি কার্নো ইঞ্জিন না বলে শুধু তাপগতীয় ইঞ্জিন বলে তাহলে কিন্তু ইকুয়াল দাবি করা ঠিক হবে না। শুধুমাত্র কার্নো ইঞ্জিন এই নামটা দেখলেই তুমি Q1/T1 কে Q2/T2 দাবি করতে পারবা, আদারওয়াইজ এই কাজটা করতে যাবা না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কার্নোট চক্র, একদম বেসিক একটা সাধারণ ধারণা। এখন তুমি চিন্তা করো তো, এই যে কার্নোট চক্রটা তুমি দেখতে পারতেছো, এই কার্নোট চক্র সাইজ দেখে কিভাবে বুঝবা কৃতকাজ বেশি না কৃতকাজ কম? তো ধরো আমরা পরপর নিচে ভাই দুইটা কার্নো ইঞ্জিন চক্র কম্পেয়ার করি। সো ধরো এটা হচ্ছে এই যে এরকম একটা আমাদের চক্র, এটা এই যে টোটাল 4টা ধাপ, 1টা 2টা 3টা 4টা, এর সাথে একটা ইঞ্জিনের ধাপ, আর এটা হচ্ছে আরেকটা ইঞ্জিনের 4টা ধাপ, এরকম ধরো আঁকলাম আর কি। তাহলে এই যে প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ। তো তোমার কাছে বললাম যে নাও দুইটা কার্নো ইঞ্জিন, একটা হচ্ছে আমাদের ইঞ্জিন সাপোজ 1 আর একটা আমাদের ইঞ্জিন 2। আমি বললাম যে বলো কোনটা এখানে বেশি দক্ষ বা কোনটা এখানে বেশি কৃত কাজ করতে পারতেছে। দক্ষতা আমরা বলতে না পারলেও অন্তত আমরা একটা কনফার্মলি বলতে পারবো যে এখানে কৃত কাজ কার বেশি। তার কারণ আমরা জানি এই 4টা প্রক্রিয়ায় 1 2 3 4, এই 4টা প্রক্রিয়া 4টা ধাপ মিলে টোটাল যে কাজ হবে সেই কাজটা কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে যার ক্ষেত্রফলটা চোখের দেখাতেই বেশি তার অবশ্যই কৃত কাজটাও বেশি, এটা কনফার্মলি বলতে পারবো। কিন্তু দক্ষতা কেন কমেন্ট করব না, কারণ আমি তো আসলে Q1 Q2 মানগুলো এক্স্যাক্টলি জানি না, তবে কোনো কথা আমি বলতে যাবো না। যে সাইজ যেটা বড় দেখবো ওইটা কৃত কাজটা বেশি হবে, এটা আমরা বলতে পারবো। তো সামনে আগাই। দেখো এতক্ষণ যেই কথাগুলো তোমাকে বলছিলাম সবগুলো এখানে সুন্দর করে সামারি করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, একটু বাসায় আমরা নিজের হাতে এঁকে এঁকে দেখবো, তাই দেখবো সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। শুধু তোমরা এই যাকে একটু বুঝতে গন্ডগোল পাকায় দাও, উৎস আর বর্জ্য এটাকে তুমি চাইলে এইভাবেও চিন্তা করতে পারো। যে ধরো এটা হচ্ছে আমাদের খুবই গরম একটা জায়গা, খুবই গরম, বা সিম্পলি বলতে পারি এটা হচ্ছে আমাদের সোর্স। এইটার যে তাপমাত্রা সেটা হলো T1, এর মধ্যে এখন যেই পরিমাণ তাপ শক্তি দিতে পারবে এটা হলো Q1। ওকে, তাহলে আমি এখন এইটার সাথে একটা পাম্প কে যুক্ত করলাম এইভাবে, এবং পাম্পের লাস্টের মাথাকে যুক্ত করলাম নিচে আরেকটা প্রান্তের সাথে। এটাকে বলতে পারি আমরা সিঙ্ক, বা অনেকে বলে রিজার্ভার। সিঙ্ক মানে কি, যেখানে আমরা ছেড়ে দিব। এটা তাপমাত্রা কম T2,
আর এখানে আমরা যেই তাপ শক্তি ছেড়ে দিব সেটা হলো Q2। তো লজিক্যালি ভাবো তো যে আমার এই মাঝখানে যে যন্ত্র সে কি করতেছে, সে একটা কৃত কাজ করতেছে। কিভাবে করতেছে? সে উপর থেকে Q1 পরিমাণের তাপ শক্তি নিচ্ছে আর সে নিচে Q2 পরিমাণ তাপ শক্তি ছেড়ে দিচ্ছে। তাহলে যা সে নিল মাইনাস যা সে ছেড়ে দিল, এটা হচ্ছে আমাদের জন্য কৃত কাজ। এবং কিভাবে? হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকেই তো তোমার তাপের প্রবাহ হওয়ার কথা, তাই এটা লজিক্যালি এভাবে ঘটলো। ফ্রিজের ক্ষেত্রে এক্স্যাক্টলি উল্টাটা হবে। ফ্রিজের ক্ষেত্রে আমরা লো থেকে হাই এর দিকে ফ্লো করাবো, আর তোমার ইঞ্জিনের ক্ষেত্রে হাই থেকে লোর দিকে ফ্লো করাবো। তার মানে তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে কৃত কাজটা আউটপুটে পাওয়া যাবে, কিন্তু ফ্রিজের ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই কাজটা আমাকে দিতে হবে। কারণ আমি যদি না দিই তাহলে কেন লো থেকে হাই পর্যন্ত ফ্লো হবে? লো থেকে হাই ফ্লো হবে যদি কাজটা আমি ভিতরে দিয়ে দেই। আর ইঞ্জিনের ক্ষেত্রে কাজটা বের হয়ে যাবে, এই জন্য হাই থেকে লোর দিকে ফ্লো হবে। হোপফুলি আমি জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, সামনে আগাই। একটা আদর্শ ইঞ্জিনের দক্ষতা আমাদেরকে দেওয়া আছে 40%, ইটা ইকুয়াল টু 40, বা তুমি চাইলে 0.4 লিখতে পারো, সমস্যা নেই। তাপ গ্রাহকের তাপমাত্রা 27, তাহলে উৎসের তাপমাত্রা কত? তাপ গ্রাহক মানে যেখানে তুমি ছেড়ে দিচ্ছ সিঙ্ক, সেই তাপমাত্রা 27°C বা 300 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা বা T1 সমান সমান কত বের করতে হবে। এবং বলতেছে কি ব্যবস্থা নিলে তার দক্ষতা 10% বৃদ্ধি পাবে। আচ্ছা, সেটা আমরা পরে আসতেছি, আমরা আগে এটা বের করি T1টা কত। তাহলে আমরা জানি দক্ষতা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে যদি আমরা T1টাকে বের করতে চাই, এখান থেকে দেখো তো কি করতে পারি, এই ইটাকে ওই পাশে আনতে পারি 1 মাইনাস ইটা, আর T2 দ্বারা ভাগ করতে পারি, T2 ডিভাইড বাই 1 মাইনাস ইটা। তাই T2 তো মানটা হচ্ছে 300, আর এটাকে 0.4 থেকে 1 বাদ দিব 0.6। এখন তো কাটাকাটি করতেই পারি, 0.6 মানে নিচে 6 উপরে 10, 3000 বাই 6। তাহলে গুণটা করে ফেলি, তাহলে কত আসে? 5 6 30, তার মানে 500 কেলভিন। তার মানে বলতে পারি যে সোর্স বা যেখান থেকে শক্তি নিব এইটার তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। ওকে, তাহলে প্রথম কাজ কিন্তু করা হয়ে গেল। এখন কি চাচ্ছে? এখন চাচ্ছে কি ব্যবস্থা নিলে তার দক্ষতা 10% বৃদ্ধি পাবে। এই জায়গাতে একটু কনফিউশন আছে। কিভাবে? দক্ষতা যদি বৃদ্ধি করতে চাও তুমি কি করতে পারো, লজিক্যালি ভাবো। 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, আমি এখানে পার্সেন্ট ছাড়া লিখলাম। যদি দক্ষতা বাড়াইতে হয় তার মানে 1 থেকে এই মানটা খুব বেশি বাদ দেওয়া যাবে না, এই ভগ্নাংশটাকে ছোট হইতে হবে। তাহলে ভগ্নাংশকে কিভাবে ছোট করা যায়? ছোট করা যায় যদি আমরা T2 যেখানে তাপ শক্তি ছেড়ে দিব সেই মানটাকে কমায় দেওয়া যায়, অথবা আরেকটা কাজ করতে পারি, যদি ভগ্নাংশের হরের মানটাকে বৃদ্ধি করে দেই, অর্থাৎ যদি আমরা উৎসের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেই। তোমার কাছে অপশন আছে দুইটা, হয় আমি উৎসের তাপমাত্রাকে বাড়াই দিব অথবা গ্রাহকের তাপমাত্রাকে কমাই দিব। এই দুইটা ক্ষেত্রে আমার দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। আমার কিন্তু একবারও বলে নাই আমার কোনটা করতে হবে। তাহলে আমরা এখন অঙ্কটা দুইবার করব, একবার তাপমাত্রা বাড়ায় দেখবো আর একবার তাপমাত্রা কমায় দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের যে নতুন দক্ষতা সেটা কত হবে? 10% বৃদ্ধি। আগে ছিল 40%, তাহলে এখন আমাদের দক্ষতা হয়ে গেল 50%, মানে বেসিক্যালি 0.5 বা হাফ হয়ে গেল। তাহলে হাফ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। একটা কাজ করি, প্রথমে আমরা যেখানে তাপ ছাড়বো সে তাপমাত্রাকে একটু কমায় দেখি। তাই T1 কে হাত দিব না, আমাদের T1 ক ছিল? আমাদের T1 ছিল আগে 500, এর হাত দিব না, বা T2 কে আমরা চেঞ্জ করাই দিব। তাহলে পক্ষান্তর করলে কত হয়? হাফ সমান সমান T2 বাই এত, তাই না? তার মানে এখান থেকে বলতে পারি T2 প্রাইম, যে কাটাকাটি করি 500 অর্ধেক, বা সিম্পলি তোমার হচ্ছে 250 কেলভিন। তা তুমি এখন বলো তো, তোমার আগে তাপমাত্রা ক ছিল যে তুমি ছেড়ে দিবা তাপ গ্রাহকের, সে আছে 300, আর এখন কত হয়ে গেল? 50। তার মানে এখান থেকে আমরা একটা সলিউশন দিতে পারি যে যদি আমরা যেখানে তাপ বর্জন করতেছি T2 সেই জায়গার তাপমাত্রাটা কত কমাবো, যদি আমরা 50 কেলভিন কমায় দেই তাহলে সলভ হইতে পারে। মানে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 50 কেলভিন কমায় দেই, কিভাবে? ছিলাম 300,
করে দিব 250, তাহলে হইতে পারে। এইটা একটা সলিউশন। আরেকটা সলিউশন কি করতে পারি, আরেকটা হইতে পারে এইভাবে যে যদি আমরা যেখান থেকে তাপটা নিব মানে উৎস সেইটা তাপমাত্রা যদি বাড়ায় দেই তাহলে কিন্তু করা যাইতে পারে। তাহলে এখন ওই কাজটা করি। তাহলে এবারও যন্ত্রের নতুন কর্মদক্ষতা 10% বৃদ্ধি পেলে তো 50%ই হবে, বা সিম্পলি আমাদের হাফ হবে। তাহলে হাফ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তাহলে আগে T2 কত ছিল 300, এবার আমরা T2 কে হাত দিব না, এবার আমরা T1 প্রাইম মানে উচ্ছেদ তাপমাত্রাকেই মডিফাই করায় দিব। তাহলে T1 প্রাইম সমান সমান এখান থেকে কত বের হচ্ছে, তোমার যদি 1 থেকে হাফকে আমরা বাদ দিয়ে দেই, তাহলে 1 থেকে হাফকে বাদ দিলে আমরা পেয়েছি হাফ। তাহলে বেসিক্যালি এটা মানটা হয়ে যাচ্ছে ডাবল, 300 থেকে হয়ে গেল 600 কেলভিন। তার মানে যদি বলি উৎসের তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে, 500 ছিলা 600 হয়ে যাবা, অর্থাৎ 100 কেলভিন কি করতে হবে, বাড়াইতে হবে। এই ওয়ার্ড গুলা ক্লিয়ার করতে হবে, তুমি কি বাড়াবা না কমাবা এটা বলতে হবে। সো আমি দুইটা কাজ করতে পারি, আইদার ভাই উৎসের তাপমাত্রা 100 কেলভিনকে বাড়াই দিব, অথবা সিঙ্কের তাপমাত্রা 50 কেলভিন কমাই দিব, শেষ, তাহলেই হবে। আমি যদি জিজ্ঞেস করি ভাই কোনটা করব, আপনি তো আমাকে উল্টা দুইটা অ্যান্সার বললেন। এটা ডিপেন্ড করে আসলে, মানে এমন না যে বাড়ায় দেওয়া সোজা বা কমায় দেওয়া সোজা, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরের উপরে। তাই আমাদের অ্যান্সার এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। আমরা তোমাকে দুইটা সলিউশন দিলাম, এখন যেটা পসিবল হবে আমরা সে দিব। আর পরীক্ষায় যদি রিটেন আকারে আসে দুইটাই লিখতে হবে, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা সামনে আগাইতে পারি। একটা আদর্শ ইঞ্জিনের দক্ষতা 100% হবে কিনা চিন্তা করো। আমরা যদি দক্ষতা লিখি 1 মাইনাস T2/T1, দক্ষতা যদি 100% হয় তার মানে তুমি দাবি করতেছো এটা ইকুয়াল টু 1, সো 1 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, তুমি এমনটা চাচ্ছ। এবার লজিক্যালি ভাবো তো যে এমনটা হতে হয়, তার মানে এই T2/T1 এই অনুপাতটাকেই তো তোমার কত হইতে হবে, চিন্তা করো তো। 1 থেকে 1 তুমি কখন পাবা, যখন ফলাফলটা 0 হবে। এইটা যদি সমান হইতে পারে 0, তখনই যে আমার দক্ষতা মানটা হওয়া সম্ভব 100%। কিন্তু এখন এই জায়গাতেই কনফিউশন, কিভাবে এই দুই তাপমাত্রার অনুপাত শূন্য হইতে পারে কিভাবে। প্রথম আইডিয়া হচ্ছে যদি আমাদের T2 মানটা হয়ে যায় 0 কেলভিন, তাইলে তো পসিবল। তার কারণ কি, লবের মান শূন্য হইলে T1 তুমি যাই বসাও তোর এমনি 0 হবে। আরেকটা কেস হতে পারে, কোন ভগ্নাংশের হরের মান যদি ইনফাইনাইট অসীম হয়ে যায়, মানে উচ্ছেদ তাপমাত্রা যদি অসীম কেলভিন হয়ে যায়, তাইলেও কিন্তু পসিবল। এখন প্রবলেমটা যে জায়গায় হইতেছে ভাই, তো লজিক্যালি ভাবো তুমি কিভাবে 0 কেলভিন করবা, মানে অ্যাবসলিউট 0 টেম্পারেচার, এইটাই তো ভাই তুমি রিচ করতেই পারবা না। অ্যাবসলিউট 0 টেম্পারেচার মানে মোটামুটি অসম্ভবের কাছাকাছি। ঠিক একইভাবে তুমি যদি টেম্পারেচার ইনফাইনাইট করতে চাও, এটাও তো তোমার ভাই ইম্পসিবল। তুমি কিভাবে টেম্পারেচারকে ইনফাইনাইট করতে পারবা? তাহলে আলটিমেটলি দুইটাই কিন্তু সম্ভব হচ্ছে না, মানে তাপমাত্রা কমাইতে কমাইতে 0 করা যাবে না, আবার বাড়াইতে বাড়াইতে ইনফাইনাইটও করা যাবে না। এন্ড দ্যাটস ওয়াই তুমি আদর্শ ইঞ্জিন হোক আর যেমন ইঞ্জিনই হোক, তুমি চাইলেও এটার এফিসিয়েন্সিকে 100% করতে পারবা না, সম্ভব না। কার্নো ইঞ্জিন আদর্শ, বাট এর মানে এই না যে তোমার কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100%। কার্নো ইঞ্জিনকে আদর্শ এই জন্য বলা হচ্ছে যে ওর এন্ট্রপির চেঞ্জ হবে 0, এই জন্য। এফিসিয়েন্সি 100% ওই জন্যে না, কথাটা বুঝতে হবে, পার্থক্য আছে। আসো তাহলে আমরা সিম্পল প্রবলেম সলভ করি। আমাদেরকে বলা হচ্ছে একটা প্রত্যাগামী ইঞ্জিন অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করতে পারে। এই কথা মানে কি, অন্তর্গামী মানে ওর ভিতরে যেই এনার্জিটা যাচ্ছে মানে Q1, সেই Q1 এর 6/1 সে কাজে রূপান্তর করতে পারে। সে বাকিটা কি করে, সে বাকিটা নষ্ট করে। অর্থাৎ এই কাজে যে করতে পারলো এইটাই তো অ্যাকচুয়ালি আমার দক্ষতা, তাই না? তাহলে আমাদের প্রথমে বুঝতে পারতেছি আমাদের দক্ষ দেওয়া আছে 1/6, 6/1। এখন সরি, এর নিম্ন তাপমাত্রাকে আরো যদি আমরা 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি, তখন এর দক্ষতা দ্বিগুণ হয়ে যাবে।
তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা কত বের করো, মানে T1 আর T2 বের করতে হবে কখন, যদি আমরা T2 কে আরো 62 ডিগ্রি কমাই দিই তখন নাকি দক্ষতা দ্বিগুণ হয়ে যায়, এমনটা তাদের দাবি। একটা কাজ করি, তার দাবি দেওয়ার পরে আগে এই লেখাটাকে বোঝার চেষ্টা করি। ইটা সমান সমান 1 মাইনাস T2/T1, পার্সেন্টে লেখার দরকারই নেই। তাই যদি আমরা একটু পক্ষান্তর করি, আমরা এইভাবে লিখতে পারি T2/T1 সমান সমান 1 মাইনাস 1/6 অথবা 5/6, এটা আমরা পাচ্ছি। তার মাথায় রাখতে পারি যে দুইটা তাপের যে অনুপাত এটা হচ্ছে অ্যাকচুয়ালি, সরি, দুইটা তাপমাত্রার যে অনুপাত এটা হচ্ছে 5/6, মাথায় থাকলো। এখন তাদের দাবি হচ্ছে তারা নাকি এই দক্ষতাটাকে দ্বিগুণ করে ফেলতে পারবে, এই যে দক্ষতাকে তারা নাকি দ্বিগুণ করে ফেলতে পারবে। তাহলে 1/6 কে যদি আমরা দ্বিগুণ করে দেই 2/6 বা 1/3 হয়ে যাবে, তাহলে ফর্মুলা কি হবে 1 মাইনাস T2/T1। বাট একটা সমস্যা আছে, কোন শর্তে, যদি নিম্ন তাপমাত্রাকে আমরা আরো হ্রাস করি, তার মানে কি বলতেছে, T1 কে হাত দিব না, T2 কে হাত দিব। কি করব, তাপমাত্রা যাই ছিল সেখান থেকে আরো 62 ডিগ্রি হ্রাস করব। তুমি ভাবতে পারো ভাই কেলভিন নিবেন না, না দরকার নাই, তার কারণটা হচ্ছে পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসেও যা কেলভিনেও তা। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে এইটা দাবি করতে পারি যে 1/3 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 প্লাস হচ্ছে 62/T1। ভাবতে ভাই প্লাস কেন এলো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই হইলো। এখন সাইড চেঞ্জ করি, এই 1 থেকে 1/3, এটা কাজ করি আমরা, এই 1 মাইনাস T2/T1 যদি চাই এই পুয়াটার পরিবর্তে, চিন্তা করো তো 1 মাইনাস T2/T1 এই পুয়াটার পরিবর্তে কত বসাইতে পারি, 1/6 একবারে বসাই দিতে পারি এই জায়গাতে 1/6, তাহলে সমান সমান এটা হচ্ছে 1/3 আর এত। একটা কাজ করি, আমরা যদি এই 1/6 কে ওই পাশে পক্ষান্তর করি, তাহলে 1/3 মাইনাস 1/6 সমান সমান 62 ডিভাইডেড বাই T1। এটা কিন্তু আমরা দেখে দেখে লিখতে পারি। তাহলে আসো যোগ বিয়োগ করি, 1/3 থেকে 1/6 কে বাদ দিব, তাহলে কত হয় 1/6 হয়। তাহলে 1/6 ইকুয়াল টু 62 ডিভাইডেড বাই T1। এখন যদি আমরা একটু চেঞ্জ করে ফেলি সাইডটাকে, তাহলে T1 সমান সমান এদের গুণফল 6 ইন্টু 62, তার মানটা কত হয় 6 2 12 2 হাই থাকে 1, 6 6 36 আর একে তোমার হচ্ছে 37। আগে বুঝতে পারছি। সো 1/3 সমান সমান 1 মাইনাস T2/T1 প্লাস এত, আর এই মানটা ডিরেক্টলি উপর থেকে 5/6 আমরা যদি চাই, তাহলে সরি 1/6 যদি চাই একবারে বসায় ফেলতে পারি, তাহলে 1/3 থেকে 1/6 কে বাদ দিব। সো বেসিক্যালি দুইটা 1/6 মেথ একটা 1/3 হচ্ছে, এটা 1/6 পড়ে থাকলো, 62/T1 গুণ করে দেই, 6 2 12 2 থাকে 1, 6 6 36 থাকে 37, তাহলে এত কেলভিন। তাহলে ফাইনালি আমাদের T1 সমান সমান 372 কেলভিন, এটা নির্ণয় করা হয়ে গেল। এবার যে আমরা একটু এই কালারের লেখাটা খেয়াল করি যে T2 এবং T1 এর অনুপাত 5/6, এখান থেকে বলতে পারি যে ভাই T2/T1 সমান সমান 5/6, এই লেখাটাকে ধরে আনলাম এবং আমরা দেখতেই পারতেছি। তাহলে T2 তো আমি যাই না, বের করব T1টা কত, T1টা হচ্ছে 372, এই যে মাত্র বের করবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা দাবি করতে পারি যে T2 সমান সমান 372 যাবে উপরে, 6 দিয়ে ভাগ হবে, তো 6 দিয়ে ভাগ মানে কি 62 তো হবে, তার মানে 5 ইন্টু 62 এইটা হবে। তাই এই গুণ করে 5 2 10 এর 0 হায় থাকে 1, 5 6 30 আর 1 31, মানে আলটিমেটলি বের হয়ে গেল যে আমাদের এখানে টেম্পারেচার হবে T2 বা যে লোয়ার টেম্পারেচার ছিল সেটা হচ্ছে 310 কেলভিন। কি ভাই বুঝতে পারছি? তাহলে আমি সলভ করে ফেললাম এখান থেকে T1 এবং T2 মান কত, এবং খেয়াল করে দেখো আমি কিন্তু অঙ্কটাকে যথেষ্ট ছোট জায়গার মধ্যে করে ফেলছি এবং লেখা কিন্তু খুবই কম ছিল। মেইন কথা হলো তুমি বেশি ক্রিটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করবে না, যে অনুপাতগুলো দেওয়া আছে অনুপাত আকারে রেখে দাও, তোমার ঝামেলা করার দরকার নেই। এটাকে আরো অনেকভাবে করা যেতে পারে, এটা আপাতত আমাদের কনসার্ন না। ঠিক আছে, আমরা যত ইজি অ্যাপ্রোচে করা যায় 10 মিনিট ছাড়া আমরা সেটাই করব। ফাইন, তাহলে এখন আসো আমরা ঢাকা ইউনিভার্সিটি 22 প্রবলেম সলভ করি।
একটা কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে। কৃতকাজের পরিমাণ যদি 500 জুল হয় তাহলে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের মান কত? বেসিক্যালি কৃতকাজের পরিমাণ মানে ডাব্লু তোমাকে দেওয়া আছে, আর তাপ গ্রাহকে প্রত্যাখ্যান মানে তুমি ছেড়ে দিছো, তোমাকে কিউ2 বের করতে এখানে বলা হচ্ছে। তাই কিভাবে করতে পারবো? আমাদের কিন্তু টি1 আর টি2 দুইটা মানই দেওয়া আছে। টি1 মানে বড় তাপমাত্রা, টি2 মানে ছোট তাপমাত্রা, তাই না? তাহলে আমরা যখন চাই সুন্দর মতো বের করতে পারবো যে কিউ1 এবং টি2 মধ্যে কাহিনীটা কি। সেটা এইভাবে যে কিউ2 ডিভাইডেড বাই কিউ1 সমান সমান টি2 ডিভাইড বাই টি1। এইভাবে অ্যাপ্রোচ করলে প্রথম যে প্রবলেমটা হবে, তুমি এখানে কিউ1 আর কিউ2 এর মধ্যে একটা অনুপাত পাবা, মান পাবা না, সমস্যা নাই, মানটা বের করে রাখি, পরে কাজে আসবে। তাই টি2 কোনটা ছোট, তাহলে 127 আর 273 যোগ করলে কত হচ্ছে? 400। আর 127 থেকে 227 কত বেশি? 100 বেশি, তাহলে 400 আর এত হয়ে গেল 500, তাহলে 4/5। এখন আমরা যদি চাই তাহলে বলতে পারি কিউ2 সমান সমান এত ইন্টু কিউ1, অর্থাৎ আমরা ডাইরেক্ট দাবি করতে পারি কিউ2 সমান সমান 4/5 অফ কিউ1। থাকলো, আমরা একটা সম্পর্ক পাইছি। এবার কৃতকাজের কাছে তাকায় দেখো, উত্তর পেয়ে যাবা। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান সমান কিউ1 মাইনাস কিউ2। আমার কাকে দরকার? আমার দরকার কিউ2 কে। তাহলে কিউ1টাকে আমরা রিপ্লেস করে দিব কিভাবে? এই জায়গা থেকে হেল্প দিতে পারি যে কিউ1 মানে তোমার সাথে উল্টা পাশে গেলে 5/4 অফ কিউ2, তাহলে 5/4 কিউ2 মাইনাস আরেকটা কিউ2 কমন নিয়ে নেই। তাহলে 5/4 দিয়ে যদি আমি এখানে -1 করে দেই, তাহলে সমান সমান এই পাশ থাকলো কিউ2 আর ওই পাশে কৃতকাজের মান তোমার হচ্ছে 500। এখানে যোগ বিয়োগ করো, তাহলে কি অবস্থা হবে? রাখো 4, তাহলে তোমার হচ্ছে 1/4, তার সাথে তোমার হলো কিউ2 আর এই পাশে তোমার হচ্ছে 500। যদি গুণ করে ফেলি আমরা, 4×5 কত হয়? 2000। তাহলে এখানে আমরা যতটুকু ছেড়ে দিব সেই মানটা হচ্ছে আমাদের 2000 জুল। তাহলে গ্রহণ করবা কত? গ্রহণ করবা আরো 500 বেশি, তোমার সেই মানটা হয়ে যাবে কত? 2000 আরো 500, তোমার হয়ে যাবে 2500। সো বেসিক্যালি থিমটা হচ্ছে এরকমই যে তুমি যখন এই অঙ্কগুলো করতেছো, তুমি কি এটা নিচ্ছ নাকি ছেড়ে দিচ্ছ, আগে এই জায়গাটা ক্লিয়ার করবা, মানে প্রত্যাখ্যাত নাকি গৃহীত আগে তোমাকে ক্লিয়ার করতে হয়, তারপর তুমি যা করা করো। ওকে, সামনে আগে তাহলে আমরা জিএসটি 21/22। একটা কার্নো চক্রে সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কত? সমষ্ণ দুইটা, রুদ্ধ হবে দুইটা, তাহলে হবে 2,2। একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 70%। তাপ উৎসের তাপমাত্রা যদি হয় 400 কে, উৎসের তাপমাত্রা এই কথার মানে কি? যেখান থেকে তুমি নিচ্ছ টি1, আর তাপ গ্রাহকের তাপমাত্রা কোনটা? টি2। তোমাকে বলছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা কত বের করতে হবে। সো বেসিক্যালি কর্মদক্ষতা 0.7 ইকুয়াল টু 1 মাইনাস টি2 বের করা লাগবে ডিভাইড বাই টি1, মানে তোমার হচ্ছে 400। তাহলে 1 থেকে 0.7 বাদ দিলে কত হচ্ছে? 0.3 সমান সমান টি2 ডিভাইডেড বাই 400। গুণ করে ফেলি, 4 এবং 3 গুণ করলে কত হয়? 12। তাহলে উত্তরটা আমাদের 120 কেলভিন। বুঝতে পারছো? একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু একটু গুণ ভাগে কেয়ারফুল থাকতে হবে, তাহলে মনে পাওয়া যায় জিনিসটা। আচ্ছা, যে আমার সামনে আগে তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2021-22 একটি বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 200 কেলভিন, উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দেয়, ভালো, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে এটা বের করতে হবে। এবং বলতেছে উৎস থেকে 2520 জুল গ্রহণ করে এবং গ্রাহকে এত বর্জন করে। এখন আমার কাছে চাইতেছে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে উৎস থেকে ও যা গ্রহণ করবে সেটা হচ্ছে এইটা কিউ1, আর যা বর্জন করবে এটা হচ্ছে কিউ2। এখন তোমাকে কনফিউজ কেন মনে হচ্ছে যে কিউ1টা তো বড় হওয়ার কথা? কারণ আগেই বলছে এটা বিপরীতমুখী কার্নো ইঞ্জিন, মানে কাইন্ড অফ একটা রেফ্রিজারেটরের মতো বিহেভ করতেছে এইটা। তাহলে উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দিয়ে বুঝলাম গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে, তোমাকে এটা বের করতে বলতেছে। তাহলে একটু এইভাবে বুঝো, উৎস হবে ছোট আর গ্রাহক হবে বড়। তাহলে উৎস হচ্ছে তোমার এখানে টি1 আর গ্রাহক তোমার সেখানে টি2। টি2 মানটা বড় হবে। তাহলে এইখানে চোখ বন্ধ করে যার উত্তরটা 200 থেকে বড় সেই তোমার উত্তর, মানে অঙ্ক চেক দেওয়ার দরকার নাই, মানে উত্তরটা অবভিয়াসলি 300 কেলভিন হবে। অঙ্ক না করেই বুঝতেছি, বাট কিভাবে প্রুফ করবা? এইভাবে
T2 বাই T1 সমান সমান Q2 বাই Q1 এভাবে প্রুফ করতে পারি। তাই T2 আমরা বের করব সমান সমান T1 তার মানটা হচ্ছে 200, একে মাল্টিপ্লাই করব আমরা Q2 বাই Q1 দিয়ে। তাহলে Q2 কত? বড় মান 3780 আর নিচে হচ্ছে 2520। আমি বলতে পারো ভাই এত কাটাকাটি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট অসম্ভব না। একটা কাজ করি, একবার নিজে চেক দিয়ে দিই। 3780 ইন্টু 200 ডিভাইড বাই 2520। হ্যাঁ, এটা করলে এক্স্যাক্টলি যে বলছিলাম না যে অঙ্ক না করে বুঝতেছি যে তোমার মানটা বেশি আসবে 300। সো এটা আমরা হচ্ছে পরীক্ষা হলে চেক দিবই না, ডিরেক্টলি বড় হবে, বাট বাসায় হাতে করে দেখো 300 কেলভিন। একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস আর গ্রাহকের তাপমাত্রা এভাবে, এখানে কোনো বিপরীতমুখী বা আগামাথা কিছু বলে নেই। তাহলে আমার বড়টাই T1, ছোটটাই আমার T2। এই ইঞ্জিনটা তাপ উৎস থেকে এত গ্রহণ করে মানে Q1, এবং কিছু তাপকে কাজে রূপান্তর করে, অবশিষ্ট তাপ বর্জন করে। এই বর্জিত তাপের পরিমাণটা কত তোমাকে বের করতে বলা হচ্ছে, মানে Q2টা কত বের করতে বলা হচ্ছে। সো Q2 বাই Q1 কি হবে? T2 বাই T1। তো যে আমরা এখন 127 রূপান্তর করি, তার মানে হচ্ছে 400, আর 100 থেকে এটা 300 2 ঘর বেশি, মানে 600। তাহলে 4/6 অথবা 2/3। তাহলে এখন যে আমরা ডিরেক্টলি বের করতে চাই যে বর্জ্য তাপের পরিমাণ কত, মানে Q2 কত, কিন্তু Q1 জানোই 4500। তাহলে Q2 সমান সমান 4500 ইন্টু 2/3। তা 3 15 45, আর 15কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 30। এখানে আমাদের উত্তরটা হচ্ছে 30 বলতে 3000, বাকিগুলো তো পসিবল না। বুঝতে পারছো? জিনিস সোজা, কিন্তু একটু কেয়ারফুল থেকো ভাষাগত যেন কোনো সমস্যা না হয়। 27 ডিগ্রি সেলসিয়াস এবং 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যরত যে কার্নো ইঞ্জিন, তার কর্মদক্ষতা কত হবে? ডিরেক্টলি 1 মাইনাস T2 বাই T1। 27 প্লাস 273 মানে 300। এখন 230 যোগ করতে চাও, তাহলে 230কে আবার 273 দিয়ে যোগ করা লাগবে। তাহলে 0 আর 3 এর 3, 7 3 এর 10 এর 0, হায় থাকে 1, 2 2 4, 1 আছে 5। তার দক্ষতা হবে 1 মাইনাস 300 বাই রাফলি 500 বললে আমি কোনো দোষ দেখি না, ইন্টু 100%। একটা কথা কি, যদি কমন সেন্সেই বলি, তুমি আমাকে একবার বলো উপরে 300 আর নিচে 503, এদের অনুপাত কি মরে গেলেও কোনো সুন্দর কিছু হওয়ার কথা না। তাহলে উত্তর অবশ্যই কোনটি নয় হবে, বুঝে গেছি। বাট তারপরও আমি সবসময় তোমাদেরকে একবার চেক করে দেই যে মানগুলো কি হয়। সো এটা আমি চেক করে দিচ্ছি। তো যেটা আসতেছে, এটা মানটা হয় 40.35 এত পার্সেন্ট। সো ভাই 40% থাকলেও আমার তো একটা ভালো উত্তর আছে, কোনটি নয়, ভুলেও দেখাবো না। কিভাবে বুঝলাম? দেখেই বুঝতেছি 300 আর 503 কোনো ভাই পিওর হইতে পারে না, এটা কাটলে ফ্র্যাকশন আসবেই, তাই আমি দেখাবোই না। এবার এখানে আসি, একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার দুইটি আধারের মধ্যে পরিচালিত হয়। সো বেসিক্যালি হায়ার আর তোমার লোয়ার। প্রত্যেক চক্রে ইঞ্জিন উৎস থেকে 1000 কিলো ক্যালোরি, মানে কি 1000 ক্যালোরি, 1 ক্যালোরি আবার 4.2 জুল, তার মানে 4200 জুল এই পরিমাণ তাপ গ্রহণ করে। উৎস থেকে যা গ্রহণ করে তাকে বলে Q1। ঠিক আছে, মানে 1000 ক্যালোরি বা 4200 জুল। তবে প্রত্যেক চক্রে তাপ গ্রাহকে কত তাপ বর্জন করবে সেটা বের করো। একবার খেয়াল করো, ABCD সব কিন্তু ক্যালোরি, কিলো ক্যালোরি। তাহলে আমার জুল নিয়ে ভাবার দরকার নেই, যে এবার থাকুক। তাহলে আমার কাকে দরকার? Q2 কে দরকার। তাহলে Q2 সমান সমান Q1 ইন্টু T2 বাই T1। তাহলে এখানে Q1টা কত হবে? Q1টা তোমার হচ্ছে এখানে 1000। 1000 কি ভাই? 1000 ক্যালোরি। T2 বাই T1, T2 কত? 250, আর T1টা কত? 500। তাহলে কারাগারি করলে কত হয়? বেসিক্যালি হাফ হয়। তাহলে তোমার হচ্ছে 1000কে হাফ দিয়ে ভাগ করবো, তো হচ্ছে 500 ক্যালোরি। তাহলে উত্তরটা হচ্ছে এখানে 500 ক্যালোরি। বুঝতে পারছো? মানে তোমরা পারো না তা না, কিন্তু একটু একক গুলায় কেয়ারফুল থাইকো, তাইলে সুবিধা হয়। এবার যাই এগ্রিকালচার গুচ্ছ 19-20 প্রবলেমে। গৃহীত আর বর্জিত যথাক্রমে H1 এবং H2, মানে বেসিক্যালি Q1 আর Q2। তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত হবে? 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস H2 বাই H1। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিতই না হয়,
এই কথা মানে কি ও বেটার কোনো কিউ2ই নাই, কিউ2 0, তাহলে ক্ষমতা কত হবে ভাই? আমি যা দিব ও পুয়াটাই কাজে রূপান্তর করে ফেলতেছে, তার মানে এটা ইম্পসিবল হওয়া। বাট আপাতত অঙ্কের খাতিরে অ্যান্সারটা বলতে হবে যেটা 100%। কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্ষমতা না, এটাকে বলা উচিত ছিল যে এটার দক্ষতা কত হবে। 100%, ক্ষমতা না, এটাকে বলতে হবে দক্ষতা। সামনে আগে আমরা একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 600 কেলভিন এই তাপমাত্রা উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে আর শীতল আধারে 300 জুল বর্জন করে, তাহলে এই ব্যাটার দক্ষতা কত? কোনো অঙ্ক করতেই হবে না, 1 - Q2/Q1, যা বর্জন করে তা উপরে, যা গ্রহণ করে তা নিচে, 1 - Q2/Q1, কোনো অঙ্ক করতেই হবে না, এটা শুধু তোমাকে ঝামেলা করছে আর কি। রাজশাহী ইউনিভার্সিটি 1886। কার্নো ইঞ্জিন এত তাপমাত্রায় গ্রহণ করে এবং এত তাপমাত্রায় বর্জন করে। প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি যদি গ্রহণ করে মানে Q1, তাহলে প্রতি চক্রে কতটুকু কাজ করে সেটা আমাকে বের করে দাও। তাই ডাব্লু সমান সমান ডিরেক্টলি বলতে পারবো আমরা Q1 - Q2, অথবা লিটারালি দক্ষতাকে Q1 দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে। তার কারণ কি, এটা মানে কি যা তুমি নিবা ওইটার কত পার্সেন্ট ইউজ করতে পারবা সমান সমান তোমার কৃত কাজ, তাই না? তাহলে এখানে দক্ষতা কিভাবে বের করবো? 1 - T2/T1, 350/700 ও রেশিও করে কত হয়? হাফ হয়, তাহলে 1 - হাফ, তার সাথে Q1 1 কিলো ক্যালোরি, তার মানে আমি এখানে কত হাফ কিলো ক্যালোরি এই পরিমাণের হচ্ছে আমি একটা কাজ করতেছি। প্যারাটা হইলো এটা কিলো ক্যালোরি, বাট আমার তো অপশন গুলা কিলো জুলে দেওয়া, তাহলে আমি যদি এখন কনভার্ট করি হাফ কিলো ক্যালোরি, 1 ক্যালোরি মানে কত আবার 4.2 জুল, তাহলে 4.2 কে অর্ধেক করলে কত হয়? 2.4 কিলো জুল। এটা কোথায় আছে? আচ্ছা 4.2, একটু ভুল লিখছি, 4.2 না, তাহলে 4 হলো 2 আর 2 হয়ে গেল 1, 2.1, সরি আমার বলেছিল 2.1 কিলো জুল, তাহলে অ্যান্সার হবে অ্যান্সার এ। আমি সবসময় বলছি যে একক গুলাই তোমাদের পরীক্ষায় মেইন প্রবলেম করে, সো দাগানোর আগে কয়েকবার চেক দিবা যে মান মেলে কিনা, বা ধরো কোনো কারণে যে একটু যেমন আমার মানটা একটুর জন্য মিলতেছে না, আমি আবার চেক দিলাম, ভুল আমারও হইতে পারে, সবারই হইতে পারে, চেক দেওয়া উচিত না, শের হলে ফাঁকা রেখে দাও, দাগাইও না, ভুল করলে বিপদ আছে। কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কোনটা? 1 - T2/T1, এটা হচ্ছে আমাদের সূত্র। কার্নো ইঞ্জিন 800 আর 400 মধ্যে যে দক্ষতায় কাজ করে, সমদক্ষতায় টিকে আর 900 মধ্যেও কাজ করে, তার তাপমাত্রা এইটি কত? একবার দেখো আগের মানটা বড় পরের মানটা ছোট, তাহলে 800 থেকে 400 কিভাবে যাবা? অর্ধেক করলেই যাওয়া যাবে, তার টি হচ্ছে বড় আর 900 হচ্ছে ছোট, টি কে অর্ধেক করলে পাওয়া যাবে 900, তাহলে উল্টা করো, ডাবল করে দাও 1800। মনে রাখবা যার নাম আগে তাকে রাখবো আগে, যার নাম পরে তাকে রাখবো পরে। এটা কিভাবে করলাম? এইভাবে T1/T2 ইকুয়াল টু যতগুলাই 1 যতগুলাই 2, রেশিও কনস্ট্যান্ট থাকতে হবে, কারণ সমদক্ষতা বলছে, এই জন্য এই কাজটা করতে পারবো। সামনে আগাই। কার্নো ইঞ্জিন দক্ষতা শতভাগ পেতে হলে মানে 100% পেতে হলে গ্রাহকের উষ্ণতা কত হবে? এখন তুমি চিন্তা করো তো, গ্রাহক আর বর্জক তুমি যেখান থেকে নিবা তুমি সেটা কথা বলতেছো, নাকি তুমি যেখানে ছাড়বা তার কথা বলতেছো? এই ওয়ার্ডটার মধ্যে একটা বিশাল ঝামেলা আছে। কিভাবে? ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম, তাহলে আমি কি করছি? আমি বর্জন করছি, আর তুমি কি করছো? তুমি গ্রহণ করছো, তুমি গ্রাহক। এখন যে উল্টা অর্থে আমি যাই, যে আমি যখন দিচ্ছি আমার সাপেক্ষে এটা আউটপুট, বাট তোমার সাপেক্ষে ইনপুট না, মানে কথাটা যে কার সাপেক্ষে তুমি বলতেছো এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তার মানে লজিক্যালি যে তারা যে গ্রাহক বলতে কি বুঝাইলো, ইঞ্জিনটা যেখান থেকে নিবে সেটা, নাকি ইঞ্জিনের কাছ থেকে যে নিবে সেটা, ওইটাই আমি বুঝবো কেমনে? বাট আমি একটুক জানি যে দক্ষতা যদি 100% করতে হয় তাহলে 1 - T2/T1 এই অনুপাতটাকে 0 হইতে হয়। অর্থাৎ আমি এটা ভালো করে জানি যে আইদার T2 এই মানটাকে 0 কেলভিন হইতে হবে, অথবা T1 এই মানটাকে ইনফাইনাইট কেলভিন হইতে হবে। কথা বুঝতে পারছি? কারণ আমার কাছে কোনো অসীম তো অনুপাত দেওয়া নাই, শুধুমাত্র 0 কেলভিন দেওয়া আছে, তাহলে উত্তরটা হচ্ছে এইটাই। তার মানে তারা অ্যাকচুয়ালি এখানে গ্রাহক বলতে নর্মালি যে আমার কাছ থেকে তাপ নিবে, ইঞ্জিনের কাছ থেকে যে নিবে, মানে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি সিঙ্ক, এটাকে বোঝাচ্ছে।
সোর্সকে বুঝাচ্ছে না, একটু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। আর 0°C কেন এখানে আবার 0 কেলভিন। একটা কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমন ভাবে পরিবর্তিত হবে। চিন্তা করো, তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে T1, এটা আমি হাত দিব না, কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমাই দিব, T2 কমাই দিব। তাহলে ফর্মুলা কি, 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। আমার যত লবের মানটা কমবে, আমাকে আস্তে আস্তে ইটার মানটা বৃদ্ধি পাচ্ছে না? কারণ 1 থেকে যত কম বাদ যাবে তত বেটার, তাহলে কর্মদক্ষতা আস্তে আস্তে বাড়তেছে। উত্তরটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস তার পাচ্ছে না। গৃহীত তাপ Q1 আর বর্জিত Q2 হলে তাপ ইঞ্জিন দক্ষতা কত হবে? এই একই ধরনের প্রশ্ন আমরা অনেকবার সলভ করলাম। 1 মাইনাস Q2/Q1। 33% কর্মদক্ষতা সম্পন্ন তাপীয় ইঞ্জিন এত জুল তাপ শক্তি সরবরাহ করা হলো তাপীয় ইঞ্জিনে। তার মানে এটা হচ্ছে ওর ইনপুট Q1। ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে? তার মানে W, তাই W সমান সমান দক্ষতা ইন্টু Q1। দক্ষতা কত? 33%, তার মানে তোমার হচ্ছে 33 ডিভাইড বাই 100 ইন্টু হচ্ছে 9 ইন্টু 10⁴। যেগুলো কাটাকাটি করি এ তো আমরা মোটামুটি মুখে মুখে করতে পারবো। কিভাবে? 33 কে তো আমরা 9 দিয়ে গুণ করতেই পারবো, তাই না? না পারার কোনো কারণ নাই। এখন প্রায়টা হইতেছে কোনো মানই খুব একটা সুন্দর লাগতেছে না, মানে চোখের দেখাতেই বুঝতেছি যে মানগুলো আসলে বিশ্বাসযোগ্য লাগতেছে না। তাই আমি ক্যালকুলেট চেক করে দেখি, 33 ইন্টু 9 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই তোমার হচ্ছে 100। যা বলছিলাম যে কোনো মানই আসলে বিশ্বাসযোগ্য না। এখানে তো আমার আসতেছে 29,700, বললাম না? এখন মানে এটা দাগানো আসলে উচিত না, তার কারণ আমার একটাও ধারের কাছে মিলতেছে না। এটা হইতে পারে হয়তোবা পরীক্ষায় এই 33%কে 33.33 স্যাররা এইভাবে লিখতে চাইছিলেন, তখন এই মানটা 30,000-এর কাছাকাছি যায়, কিন্তু 33-এর জন্য তো হয় না, কম থাকে। সো আমি হলে তোমার জায়গায় এটা আমি অ্যান্সার করতাম না, এটা আমি ফাঁকা রেখে দিতাম। দরকার নেই ঝামেলা পাকানোর ভাই। একটি ইঞ্জিন 3000 জুল তাপ গ্রহণ করে, বেসিক্যালি Q1। ইঞ্জিনটি দ্বারা কি পরিমাণ কাজ সম্পাদিত হলে ইঞ্জিন দক্ষতা 40% হবে? তাহলে W সমান সমান ইটা ইন্টু Q1, তাই না? আমরা এখন বের করতে চাই যে কি পরিমাণ কাজ হলে, তুমি গুণ করে দাও, 40 আর 3, 3 4 12, তাহলে 12 দিয়ে যা আছে ওইটি, 1200 জুল। এটা একটা ইঞ্জিন তাপ উৎস থেকে এত গ্রহণ করে, ইঞ্জিনটি হতে কি পরিমাণ তাপ নির্গত হবে? একবার চিন্তা করো তো, তুমি দক্ষ যেন 40% আর উৎস থেকে তুমি নিবা হচ্ছে Q1, তাই কি আমরা এদিকে গুণ করলে কৃতকাজ পেয়ে যাব না? তাহলে কৃতকাজ সমান সমান আমার হচ্ছে 1200 জুল। বের করতে হবে কি কি পরিমাণ তাপ নির্গত হয়, মানে ওয়েস্ট কত হয়। তাহলে Q2 হচ্ছে যা নিব আর যা কাজে লাগাবো বিয়োগফল, 3000 থেকে 1200 বাদ দিতে হবে, তাহলে 1800 জুল। এটা লস করে ফেলছে, তাহলে অ্যান্সার হবে আমাদের অ্যান্সার সি, 1800 জুল। খেয়াল করে দেখো, জাহাঙ্গীরনগর 14-15 একই সালে কিন্তু একই টাইপের প্রশ্ন, বাট একটু ঘুরাই দিছিল। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 20-21 এই ছোট্ট প্রবলেমটাকে এখন সলভ করা যাক। কোশ্চেনটা আগে একটু ভালো করে পড়ো। একটা কার্নো ইঞ্জিন THTL, মানে কোত্থেকে নিচ্ছে কোথায় ছাড়তেছে এটা আমাকে উল্লেখ করে দিছে। প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। ঠিক আছে, এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে উচ্চ তাপমাত্রায় ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এনট্রপির বৃদ্ধি বের করো। তো এনট্রপির যদি বৃদ্ধি বের করতে হয় তাহলে কি করতে হবে? যে তাপ শক্তি ও গ্রহণ করলো QH আর যেই তাপমাত্রায় গ্রহণ করলো তাদের অনুপাতটা বের করতে হবে না? তো দেখো, আমরা কিন্তু TH এর মানটা জানি কত, 900 কেলভিন, কিন্তু QH টা কোথায় দেয় নাই। সমস্যা নাই, আমরা বের করে ফেলবো, আমরা পারি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা QH বের করতে চাই, লো দিয়ে কম্পেয়ার করি এইভাবে যে ভাই টি হাই বাই টি লো, মানে T1 T2 ওটাকেই লিখতেছি ফ্যান্সি করে, হাই আর লো এইভাবে। তাহলে হাই এর মান কত, 900, আর লো এর মান কত, 300। কাটাকাটি করলে কত হয়, 3 হয়ে যায়। তো এখানে আমি এটা বুঝতে পারতেছি যে হাই এর যে মানটা হবে এইটা তোমার হবে
3 গুণ অফ লো। এটুক তো আমরা এখান থেকে বের করতেই পারি, বাট লাভ তো হইলো না, আমি তো মান বের করতে পারিনি। এবার তোমাকে এ হেল্প করবে, এই কৃতকাজ তোমাকে বুঝাই দিবে এটা কত হয়। তাহলে আমরা জানি কৃতকাজ কি ভাই, এটা হইলো হাই মাইনাস লো। তাহলে কৃতকাজের মানটা কত বসে তোমাকে বলা আছে হচ্ছে 1200। তাই ডাব্লিউ ইকুয়াল টু 1200। আমরা হাই এর মানটাকে জানতে চাই, তাহলে হাইকে সরাবো না, বাট লোকে সরাই দিব। তাহলে এখানে বলতে পারি না যে কিউ এল, এই কথার মান হচ্ছে আসলে কিউ এইচ ডিভাইডেড বাই 3। এটাকে তো বসায়া দিতেই পারি। তো এখানে থাকলো আমাদের কিউ এইচ ডিভাইড বাই 3। যদি 1 থেকে 1/3 বাদ দেই তাহলে পড়ে থাকে আমাদের 2/3। তাহলে পক্ষান্তর করলেই আমরা পেয়ে যাচ্ছি উচ্চ তাপমাত্রা মানটা হবে 3×12=36 ডিভাইড বাই 2 অথবা 1800। এটা কত আসবে? জুল এককে আসবে। এখানে 1200 জুল ছিল, তাহলে 1800 জুল। এখন তো কাজ হয়ে গেছে। যদি আমরা ওই 1800কে ধরে রেখে নিয়ে আসি তাহলে কাটাকাটি করলে পাইলাম 2, তাহলে এত জুল পার কেলভিন। ফাইনাল অ্যান্সার হয়ে গেল। তাই দেখো আমরা কিন্তু এই টাইপের অঙ্ক এসে একদম ক্লাসের প্রথম থেকে দেখতেছি, বা কার্নো ইঞ্জিনের ভিতরে বলতেছিলাম এনট্রপির পরিবর্তন মিলে টোটাল পরিবর্তন মিলে শূন্য আসতে হবে। ওই কনসেপ্টটাকে ইউজ করে স্যাররা কিন্তু খুব ছোট্ট করে তোমাকে একটা অঙ্ক ঢুকাই দিছে, কিন্তু তারা চালাকি করছে কোথায়? কিউএইচ কিউএল এইভাবে। তুমি ভাবতে পারো ভাই আপনি তো শুধু হাই নিয়ে কাজ করলেন, লোটাকে কেন নিলেন না? তার কারণটা হচ্ছে প্রশ্নে খেয়াল করে দেখো, আমাকে প্রশ্নে বসে এনট্রপির বৃদ্ধি বের করো। আমাকে স্যার একবারও বলে নাই এখানে এনট্রপির পরিবর্তন বের করো। যেহেতু বৃদ্ধি, তো বৃদ্ধি কখন হবে? বৃদ্ধি তো তখনই হবে যখন তুমি শক্তি গ্রহণ করবা, ত্যাগ করলে তো আর হবে না, তাই না? তো এই জন্য আমি এখানে এনট্রপি বৃদ্ধিটাকেই রাখছি, তাই শুধুমাত্র আমি কিউ এইচটাকে রাখছি। লো লাগবে না, পরিবর্তন লাগবে না। ওকে, এবার আমরা আসতে পারি আমাদের আজকের লাস্ট টাইপে, রেফ্রিজারেটর। দেখো ঢাকা ভার্সিটি 21-22, জাহাঙ্গীরনগর 21-22 রিসেন্ট টাইমে দেওয়া শুরু করছে। এইটা তোমাদের একটা মাথায় চিন্তার কারণ হওয়া উচিত। ধরো 21-22-এর আগের যারা ব্যাচ ছিল তারা হয়তো ভাবছে জীবনও রেফ্রিজারেটর আসে নাই, জীবনে আসবেও না। ধরা খাইছে না, যখন এই যে 19-20 চলে আসছে রাজশাহী ভার্সিটিতে, বা 21-22-এ তোমার চলে আসছে ঢাকা ভার্সিটিতে। তার মানে যেটা এখন কম আসতেছে এটা তুমি কোনোভাবেই বলতে পারো না যে তোমার ক্ষেত্রে আসবে না বা তোমার কোনোদিন লাগবে না। এটা কোনো যুক্তি হইলো না। আমরা দেখে রাখবো, তারপর যা হবে দেখা যাবে। আমি অনেকবার তোমাদেরকে বলছিলাম যে হিট ইঞ্জিন, বা তুমি সিম্পলি কার্নো ইঞ্জিন যা ভাবতে পারো, যে হিট ইঞ্জিনের পুরা উল্টা রিভার্সই হচ্ছে আসলে তোমাদের এখানে রেফ্রিজারেটর। হিট ইঞ্জিন কি করে? বেশি থেকে কমের দিকে ফ্লো করায়, বেশি তাপমাত্রা কম তাপমাত্রা, এখানে উল্টা কম তাপমাত্রা হতে বেশি তাপমাত্রার দিকে ফ্লো করায়। তাহলে কি করতে হবে? হিট ইঞ্জিন থেকে কাজ বের হয়, আর রেফ্রিজারেটরের কাজ দিতে হবে। কিভাবে দিবা? কম্প্রেসার আছে না, কম্প্রেসার দিয়ে দিব। তো এটা বোঝার জন্য আমরা একটু এই চিত্রটা কাজে লাগাই, তাহলে ভাবতে ইজি হয়। দেখো এখানে দেখেই বুঝতে পারতেছো, বা চিত্র হতে, এখানে আমাদের নিম্ন তাপমাত্রা কুল বা ঠান্ডা তাপমাত্রা, তাই না? এই যে এখান থেকে তুমি উল্টা তাপ শক্তি টেনে নিচ্ছ, নিয়ে গরম জায়গায় হট এখানে ছেড়ে দিচ্ছ। এমনটা তো লজিক্যালি হওয়ার কথা না। তখনই হবে যখন তুমি বাহির থেকে একটা এক্সট্রা কাজ উল্টা ইঞ্জিনের ভিতরে দিচ্ছ, তখন কিন্তু এটা পসিবল। অনেকেই এখানকার Q2 Q1 এগুলা নিয়ে পুরো কনফিউজ হয়ে যায়। শোনো, এটাকে না নিজের মতো করে বুঝে নিলে ভালো হয়। যেমন ধরো আমি চিন্তা করলাম এটা আমাদের একটা ফ্রিজ, ঠিক আছে? আমরা কি চাই? ফ্রিজের ভিতরে যেই খাবারটাকে রাখবো বা যেই বস্তুকে রাখবো ওইটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা কিভাবে হবে? ওর ভিতর থেকে তাপ শক্তিকে ধরে বাহিরে অপসারণ করতে হবে না? তো এটাকে বলতে পারি আমরা অপসারিত তাপ। মানে ফ্রিজের ভিতরের খাবারের থেকে যেই তাপটাকে ধরে আমি বের করব তার নাম হবে অপসারিত তাপ। তাকে তুমি কি দিয়ে লিখতে চাও তোমার ইচ্ছা। দেখো এটা কত কনফিউজিং করে লেখছে, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। ওরে ভাই ইজি করে কইলেই তো হয়, তুই খাবার থেকে তাপ টান মেরে বাইরে করবি, অপসারণ করবি, এটা কইলেই তো হয়। এত গন্ডগোল করতেছে কেন? তো এইটাকে তোমার এখানে Q2 দিয়ে লিখছে, বুঝছো? আসলে 1-2 কোনো ইস্যু না, লিখলেই হইলো, খালি মিনিংটা বুঝো। খাবার থেকে টান দিব এই কথা মানে ঠান্ডা প্রকোষ্ঠ হতে
গৃহীত তাপ, মানে আমি দিয়ে দিচ্ছি মানে কি ওই সাইড থেকে টান দিয়ে নিচ্ছে, তাহলে গৃহীত তাপ। কিন্তু এটা কেন হবে? হুদাই হুদাই তো আর হবে না। এটা করার জন্য ফ্রিজের সাথে একটা যন্ত্র ইউজ করতে হবে, যাকে বলতেছি আমরা ফ্রিজের কম্প্রেসার। কম্প্রেসার কেন কাজ করবে রে ভাই? তার কারণ তুমি যখন এই কম্প্রেসারটাকে কারেন্টের লাইনের সাথে অ্যাড করে দিবা, কারেন্টের লাইন মানে ইলেকট্রিক সাপ্লাই থেকে ওকে সুইচটা অন করে দিবা, এই কারেন্ট দেওয়ার কারণে কম্প্রেসার একটা কাজ করা শুরু করবে, একটা কাজ করা শুরু করবে। সেই কাজটাই হবে খাবারের ভিতর থেকে তাপ শক্তিকে নিয়ে পরিবেশে মুক্ত করে দেওয়া। তার মানে আমি কি বলতে পারি? আমি এটা বলতে পারি কম্প্রেসার আর খাবারের ভিতরে গরম দুইটা মিলে আলটিমেটলি পরিবেশে হবে বর্জিত তাপ। তোমরা ফ্রিজের পাশে হাত দিয়ে দেখো যে একটু গরম লাগে, কিন্তু অর্থাৎ এই যে বর্জিত তাপ বা পরিবেশে মুক্ত তাপ, এটা কোনটা আসলে? এটা হচ্ছে কম্প্রেসার যে কাজটা করে, যোগ খাবারের ভিতরের যেই তাপ শক্তি আছে, দুইটা মিলে বাহিরে উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাই W+Q1। এখন ভাই আমরা কাইন্ড অফ ব্যবসায়ী মানুষ, যে আমি পয়সা দিছি আমার কাজ হয় না কেন? তুমি পয়সা কই দিছো? তুমি পয়সা দিছো ওই কারেন্টের জন্য, মাসে মাসে বিল ভরতেছো, ওই বিল ভরে তুমি খাবারকে ঠান্ডা করতেছো। তুমি চিন্তা করো তুমি কি দিছো? তুমি অ্যাকচুয়ালি কম্প্রেসারকে এই ডাব্লু দিছো, এই কাজটা কিন্তু আউটপুট না, তুমি দিছো ইনপুট। দেয়ার বিনিময়ে কি পাইছো? দেয়ার বিনিময়ে খাবারটাকে ঠান্ডা পাইছো। এটা মনে করে দেখো তো, যখনই আমরা এই দক্ষতা বের করতে যাই, বা এই ভাষায় বললে কার্য সম্পাদন সহগ বের করতে যাই, আমরা কি করি? আমরা সব সময় বলি না কি পাইলাম, আউটপুট ডিভাইডেড বাই কিসের বিনিময়ে পাইলাম, ইনপুট, এভাবে চিন্তা করি না? তাহলে আমি কি করতেছি? আমি মাসে মাসে কারেন্টের বিল ভরতেছি, মানে কম্প্রেসারে কাজ হচ্ছে। এর ফলে কি হইল? এর ফলে আমার খাবার ঠান্ডা হইল, মানে খাবার থেকে তাপটা অপসারিত হইল, যাকে কঠিন ভাষায় বললে ঠান্ডা প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ। আশা করি এখন তো আমার পরীক্ষায় কিছু আসলে তুমি আর গন্ডগোল পাকাবা না। এবং মনে রাখবা, Q2 লেখছো না Q1 লেখছো এটা ম্যাটার করে না, তুমি নিজের মতো বুঝতে পারলেই তো হয়েছে রে বাপ। ঠিক আছে, তাই চলো আর আমার সামনে আগাই। ছোট্ট প্রবলেম দিছে, সেটা হচ্ছে একটা রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা 450 ওয়াট, 450 ওয়াট, কিন্তু দক্ষতা 70%। তার মানে এটা আসল দক্ষতা না। তাহলে আসল দক্ষতা কত হবে? সরি, আসল ক্ষমতা কত হবে? যে দক্ষতার সাথে ক্ষমতায় গুণ করতে হবে, তার মানে 70%, 0.7 ইন্টু 450, এইটা হবে এই ব্যাটার আসল দক্ষতা। সাপেক্ষে বের করলাম ক্ষমতা। এটা কাজ করি, গুণ করে ফেলি, এটা মুখী করা যাবে বাট সমস্যা নাই, আমরা জাস্ট করে ফেলতেছি। করলে আসতেছে 315 ওয়াট। তাহলে 70% দক্ষতা হওয়ার কারণে ওর অ্যাকচুয়াল যে ক্ষমতা বা আউটপুট, এটা আমরা পেয়ে গেলাম 315 ওয়াট। ঠিক আছে, কি করবাটা কে দিয়া? কার্যকৃত সহগের মান, মানে বেসিক্যালি কে সমান সমান দেওয়া আছে 3.5। তুমি চাচ্ছ পরিবেশের তাপমাত্রা যে 32 হয়, আর রেফ্রিজারেটরের ভিতরে যদি আমি জিরোর পানিকে রাখি, ওই পানি সম্পূর্ণ বরফ হইতে কত সময় নিবে? বেশ ক্রিটিক্যাল কথাবার্তা। লজিক্যালি ভাবো, ফ্রিজের ভিতরে তুমি যদি পানিকে বরফ করতে চাও, তাহলে কিউ সমান সমান কি? MLF। এই পরিমাণের শক্তির কম বেশি হইতে হবে না? কত কেজি পানি রাখছো রে ভাই? এই তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা এত, রেফ্রিজারে পানি রাখলে। আচ্ছা, আমাকে যেহেতু কত কেজি বলে নাই, আমরা এখানে এটাকে 1 কেজির পানি ধরে নিচ্ছি। তাহলে 1 কেজির পানি LF 3,36,000। তাহলে যদি আমি পানির ভিতর থেকে এই পরিমাণের তাপ শক্তি বের করে আনতে পারি, তখনই কিন্তু পানিটা জমে হয়ে যাবে বরফ। এবার ভাবো তো ভাই, খাবার থেকে যে তাপটাকে বের করে আনবো, সেটা কি আমরা বর্জিত তাপ বা Q2 এই নাম দিয়ে পড়ে আসছে না? এই যে পাওয়া গেছে Q2। তার মানে ফ্রিজের ক্ষেত্রে যে কেটা হবে, সেই কেটা কি? যেই তাপকে বের করে আনবা, আর একটা কি কৃতকাজের বিনিময়ে বের করে আনবা। এখন মানগুলো বসায়ে দিই, অঙ্ক হয়ে যাবে। তাহলে
কৃত কাজ সমান সমান Q2 ডিভাইডেড বাই কে। Q2 মানে কত? 3,36,000 আর কে এর মান কত? 3.5, 3.5। আমরা যদি চাই কৃত কাজকে কিভাবে লিখতে পারি? যতটুকু ক্ষমতা ও আসলেই দিতে পারবে ইনটু সময় সমান সমান 3,36,000 ডিভাইড বাই 3.5। তাহলে অবশেষে এই ঘটনা ঘটতে যে সময়টা লাগবে 3,36,000, 3.5 মানে কি আসলে 7/2। তাহলে এই 2টাকে রাখলাম উপরে আর ক্ষমতাকে ধাক্কা মারবো নিচে। এই ক্ষমতা কত আবার? এই ক্ষমতা হচ্ছে তোমার 315, মানে অ্যাকচুয়াল যে ক্ষমতা সেটা হচ্ছে তোমার 315। তো দেখো এখানে যে মানটা আসছে এটাও কিন্তু আসলে মানে নিজের হাতে করতে গেলে তোমার বিশাল টাইম লেগে যাবে। মানগুলো আরেকটু সুন্দর হইলে তুমি তাও ইজিলি করতে পারতা। বা যাই হোক, আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে তুমি অঙ্কটা ফিল করতে পারতেছো কিনা যে কিভাবে করতে হবে। তাহলে এখানে আমাদের মানটা যেটা আসতেছে সেটা হলো, ওরে খোদা, 304.8, 304.8 এত সেকেন্ড। তুমি চাও এটাকে আবার মিনিটে কনভার্ট করতে পারো, এটা মোটামুটি 5.08 এত মিনিট এরকম সময় লাগবে। মানগুলো পরীক্ষায় ভালো দিলে অনেক ইজিলি করা যায়, মান একটু উল্টা পাল্টা হলে একটু কষ্ট করতে হয়। বাট আমি আগেই বলছি আমাদের এখানে মেন ইস্যু হচ্ছে কনসেপ্ট বুঝা। মান নিয়ে ভয় পাও না, মান তুমি বের করতে পারবা। ঢাকা ভার্সিটি 21-22 এমসিকিউ। একটা রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে সবই তাপীয় অন্তরক দ্বারা তৈরি। রান্নাঘরে একটা রেফ্রিজারেটর যদি তুমি দরজা খুলে রাখো তার তাপমাত্রা কি হবে? নিঃসন্দেহে বাড়বে। কারণ কি, তোমার মেশিনটা তো রুমে অন করে রাখছো, এটা সারাক্ষণ কাজ করতেই থাকবে, সো এটা বাড়বে, কমবে কেন? একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কে 2.5। শীতল তাপাধর থেকে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে, বেসিক্যালি Q1। এখন রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে সেটা বের করো। আচ্ছা, একটা ছোট ইস্যু আছে, তোমরা তো আবার Q1 দিয়ে পড়ো না, তোমরা তো আবার বুঝো যে Q2 মানে খাবার থেকে যা বের করবো, Q2 দিয়ে পড়ো। আমি আসলে Q1 কে মাথা ঘামাই না, আমি ওই বাংলা ধরে আমাকে সলভ করি। তা দেখো তো কিভাবে বের করবো। কে এর ভ্যালু হচ্ছে যা তুমি পাচ্ছ ডিভাইডেড বাই যা তুমি দিচ্ছ, তাই না? তাহলে এখান থেকে ডাব্লিউ সমান সমান আমি 300 জুল খাবার থেকে বের করতে পারতেছি কিসের বিনিময়ে? 2.5 এর বিনিময়ে। 2.5 কথা মানে কি 5/2। এখন যদি করতে চাও তাহলে উপরে 5 দিয়ে গুণ করলে মানে 2.5 মানে কি 5/2। তাহলে নিচে রাখলাম আমরা 5, আর উপরে 2 আর 3 গুণ করলে কত হচ্ছে? 300 আর 2 600। তাহলে 5×12 60, 120। কোথায় আছে এটা? এই যে তোমার অ্যান্সার এখানে 120 জুল। হোপফুলি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। রাজশাহী ইউনিভার্সিটি 19-20। একটা রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ 2। শীতল তাপাধার থেকে প্রতি চক্রে এত তাপ গ্রহণ করে। সো বেসিক্যালি Q2 সমান সমান দেওয়া আছে আমাদেরকে 250। এখন প্রতি চক্রে কি পরিমাণ তাপ উষ্ণ তাপাধারে বর্জন করে? কৃতকাজ চাই নাই, চাইছে Q1টা কত সেটা। তাহলে আমরা জানি যে Q1 সমান সমান Q2 প্লাস W। Q2 মান তো 250 আমার কাছে আছেই। এখন কৃতকাজ পাবো কিভাবে? কৃতকাজ সমান সমান হচ্ছে Q1 বাই কে। তো 250 বাই তোমার হচ্ছে আবার 2। এটা কোত্থেকে লিখলাম? এই যে আগের জায়গা থেকে, যে তোমার Q2 মানে কে আর W অনুপাত। তাহলে W উঠায় দাও, তাহলে Q2 বাই কে থাকবে। তাহলে Q2 বাই কে একবার লিখে ফেললাম। তাহলে 250 আর তোমার এখানে 125 প্লাস 125 যদি যোগ করি 2 × 3 7 5। সো 375। এটা কোথায় আছে? অ্যান্সার ডি 375। আচ্ছা, আমার তো জুল দেখতে শূন্য লাগতেছে, আবার মুছে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, 375 জুল। একটা রেফ্রিজারেটর শীতল তাপাধর থেকে 450 জুল তাপ গ্রহণ করে আর উষ্ণ তাপাধরে 600 জুল তাপ শক্তি বর্জন করে। তাহলে কার্য সম্পাদন সহগটা কত? ফার্স্ট অফ অল, ও যা গ্রহণ করে 450 গ্রহণ করে থাকবে উপরে, আর কৃতকাজ কি হবে? অলওয়েজ এদের ডিফারেন্স, 450 600 15, 3 15 45। তাহলে এখানে কে মান পাবে 3।
আমাদের মোটামুটি বুঝতে পারছি। এখন এই অঙ্কগুলো লাস্ট টাইম স্পিডে করলাম এই জন্য, এটা তো আমাদের সময় নিয়ে করা উচিত না, এক দেখায় তাড়াতাড়ি পারা উচিত, শুধু থিওরি পার্টটা আসলে এটা স্লোলি আগাবা। সো মোটামুটি আমরা এখানে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, বা উল্টা পাশে ফ্লো কেন করে, শক্তি কেন দিব, বা দক্ষতাকে উল্টায় যে আমরা আসলে কার্য সম্পাদন শখকে পাচ্ছি, হোপফুলি এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝে গেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আবার নেক্সট ক্লাসে বাকি যে টাইপ গুলো বা টপিক গুলো আছে ওগুলো ডিসকাস করবো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।